সুপ্রিয় দর্শক, আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে এমন সকল শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিতে যারা হয় অনেক জ্ঞানী গুণী অথবা উদীয়মান, অথবা এমনও অনেক শিল্পী আমাদের মাঝে আসেন যারা আলোচনায় আছেন, আলোচনায় ছিলেন এবং আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শক, আজকেও আমাদের মাঝে ব্যতিক্রম তেমন কিছু নেই। আমাদের সাথে আছেন বর্তমান সময়ের বেশ পরিচিত একজন মুখ। আমাদের সঙ্গে আছেন জারিন তুবা। আজকে তুবা আপুর কাছ থেকে গান শুনবো, সেই সাথে অনেক গল্প হবে। আপনারা থাকবেন আমাদের সাথে, কোথাও যাবেন না। তুবা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি, আপনাকে আবার পেয়েছি, খুব ভালো লাগছে। অনেক গল্প হবে। সম্প্রতি সময় অনেকগুলো কাজের কিন্তু কথা চলছে, অনেকগুলো কাজ এসেছে বা করার কথা চলছে। আপনার কাছ থেকেই জানতে চাইবো সেই কাজগুলো সম্পর্কে। আমার মৌলিক গানের পেছনে একটু আসলে সময় দিচ্ছি এখনও। আমি যে মৌলিক গানটা করেছি, আমি আশিস দেবরয় দাদার কথা এবং সুরে খুব সুন্দর একটি গান করলাম। আর আমার কিছু ভালো কাজের প্ল্যানিং না, এটা চলছে আসলে। সেটা ইনশাল্লাহ একটা সুন্দর সময় আসুক, আমিও সেই সুন্দর সময়ে আমার সুন্দর কাজগুলো আমি আমার দর্শক শ্রোতা এবং সবাইকে আসলে উপহার দিতে চাচ্ছি। সম্প্রতি সময় আমরা জেনেছি, আমরা কথা বলছিলাম অফ স্ক্রিনে, যে আমাদের কিংবদন্তি হায়দার হোসেন স্যারের সাথে কিন্তু আপনার কাজ করা হচ্ছে এবং এই কাজগুলো দর্শকদের মাঝে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যেটা আসলে অনেক শিল্পীরই সৌভাগ্য হয়নি তার সাথে কাজ করার। আসলে এই বিষয়টা আমি এখনো অন স্ক্রিনে আসলে রিভিল করিনি। তো এটিএনের মাধ্যমে এই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সুযোগ হচ্ছে, আমি অবশ্যই একটু করে বলতে চাই। সেটা হলো হায়দার হোসেন, ওনাকে আমরা অবশ্যই একজন কিংবদন্তি বলি। এত গুণী এবং জ্ঞানী একজন মানুষ, আমি তার সান্নিধ্য পেয়েছি, অনেক শেখার একটা জায়গা পেয়েছি। কিন্তু এর বাইরেও একটা কথা আছে, উনি আসলে আমাকে মেয়ে বলেই ডাকেন, মা বলেই ডাকেন। তার এমনিতে একটা মেয়ে, কিন্তু আমাকেও তিনি জায়গাটা দিয়ে ফেলেছে এবং সবাইকে গর্ব করেই বলে যে ও কিন্তু আমার ছোট মেয়ে। তো এটা আসলে আমি জানি না, আমি অবশ্যই অনেক ভালো কিছু করেছি জীবনে, এটা আমার কাছে অনেক, আমার মনে হয় এটা আমার একটা বড় প্রাপ্তি। সেই প্রাপ্তির জায়গা থেকে আমি তাকে বাবা বলেই ডাকি, আব্বাজান বলি, অনেক আদরের আসলে আমি। তো সেখান থেকে আমাকে 3টা গান অলরেডি আমি পেয়েছি তার কথা এবং সুরে, আরও হয়তো কিছু পাবো। তো এটা আমার একটা স্বপ্নের একটা প্রজেক্ট যদি আমি বলি, সেটা অলরেডি আমি কাজ চলছে। সামনে খুব সুন্দর করে আসলে এই কাজগুলো আমি আমার দর্শক শ্রোতাদের জন্য আমি নিয়ে আসবো। সত্যি তাই, একজন সঙ্গীত শিল্পীর জন্য এটা আসলে স্বপ্নের একটা বিষয়, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, শুভকামনা রইল। আচ্ছা, একটু কিন্তু কথায় গল্পে গল্পে আসছিল যে দেশের এই পরিস্থিতিতে, সেখানে একটু যদি আসি, যে দেশের এই পরিস্থিতিতে শিল্পী সমাজের মধ্যে কিন্তু একটা ব্যাপক অস্থিরতা, আবার কিছু কিছু জায়গায় আমরা থমকে যাওয়াও দেখেছি। সেই জায়গাটাতে সোশ্যাল সাইডে আপনার কিছু লেখা আমরা পেয়েছি বৈষম্য নিয়ে। এই যে শিল্পীদের মধ্যেও যে একটা বৈষম্য চলছে এবং সব ক্ষেত্রে স্টেজ শো থেকে শুরু করে টিভি চ্যানেলগুলোতেও ব্যাপক একটা বৈষম্যের জায়গা, এই বিষয়ে আপনি বেশ লেখালেখি করেছেন। তারপরেও আমি আপনার কাছ থেকে জানতে চাই, কেন এই রাগ, কেন এই বৈষম্য? সত্যি কথা বলতে আপু, 2008 সাল থেকে আমি একদম ঢালাওভাবে আমি ইন্ডাস্ট্রিতে আছি। আমি একটা রিয়েলিটি শোর মাধ্যমে আসলে এখানে আমার পদার্পণ। আমি সঙ্গীতের সাথে অনেকটা বছর আসলে আছি আপু। ক্ষোভ বলবো না, তবে অনেকটা বছরের কিছু কিছু না পাওয়াগুলো আসলে তিক্ততায় পরিণত হয়ে গেছে। আমার মূল্যায়নটা কতটুকু, আমি তো বলছি না যে আমার মূল্যায়ন এখানে উঠতে হবে না, আমারও তো একটা জায়গা আছে, সেই জায়গাতেও আমি নেই। এটা কি আমার কি কোনো অপারগতা? আমি মনে করি না। তবে আমি অনেক হেনস্থার শিকার হয়েছি, অনেক কষ্টের শিকার হয়েছি, যেগুলো অনেক সময় বলতে পারিনি। সেই কষ্টের জায়গা থেকে আসলে এই কথাগুলো চলে আসছে। আমরা সিন্ডিকেট শব্দটা ইউজ করছি, আসলে এই শব্দটা চলে আসছে, কারণ এগুলো হচ্ছে তো আসলে, কিন্তু সব জায়গায় না, তবে অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু আমি এর বাইরে থেকে, আমি যেহেতু সঙ্গীতকে ভালোবাসি, আমি মনে করি একটা সময় আবার পরিবর্তিত হয়ে আসবে। একটা জিনিস দেখো, আমি যদি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকি, আমি বলবো না যে বয়স, আসলে বয়স না, এটা হচ্ছে একটা জ্ঞান অভিজ্ঞতার জায়গা থেকে। যারা মনে করো কালকে আসলো, তাকে তো আরো 10 বছর লাগবে অভিজ্ঞতা নিয়ে এতটুকু পরিমাণ আসতে, সেই মানুষটাও আমাকে ওই সম্মানটুকু দিতে জানে না। আমরা সেটা ধারণ করেছি এবং আমরা এখনো, আমি মনে করি যে আমরা টিকে আছি, ধরে রাখছি। কিন্তু এই জেনারেশন বা এই এখনকার যারা, এরা সেটা মূল্যায়নই করছে না। কিভাবে সম্ভব আপু যে গতকালকে আমি ইন্ডাস্ট্রিতে আসলাম, আগামী 6 মাস লাগছে না, একই জায়গা থেকেই তো
একই রকমই তো অবস্থান হচ্ছে। কিভাবে আসলো সেটাও চোখের সামনে দেখলাম, একদম চোখের পলকে 6 মাস পরে তার যে ট্রানজ্যাকশনটা তুমি আমি দেখবো, এটা আমি আর না বলি, আমি জানি দর্শক সেটা বুঝতে পারছে কেন এরকম হচ্ছে। কই আমি তুবা বা আমার মতো যারা আছে, কই আমি তো 2008 সাল থেকে স্ট্রাগল করছি। আর যদি মিডিয়ার বাইরের স্ট্রাগলটা বলে, আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি ক্লাস 1 থেকে স্ট্রাগল করি। কই আমার তো এখনো সত্যি আমি ডিরেক্ট কথা বলছি, আমার তো কখনো এখনো একটা ফ্ল্যাট, আমার নিজের একটা ফ্ল্যাটও নেই, বা আমি একটা খুব দামি একটা গাড়ি নিয়েও কিন্তু আসিনি বা চলি না। আচ্ছা, হ্যাঁ, আমি অতটুকু করতে পারিনি, আমার মনে হয় যে তাহলে আমি অযোগ্য, আমি ওটা করতে পারিনি। এখানে আমার একটা প্রশ্ন চলে আসে যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে গত 10 বছরে 15 বছরে কি কোনো ভালো শিল্পী আসেনি? অবশ্যই এসেছে, আমি তো এটাকে কখনো আমি না করছি না, কারণ এখন শোনো, আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়েই তো চলতে হবে, এখন এটারই তো সময়। তো সবাই এভাবেই প্র্যাকটিস করবে, কিন্তু সেখান থেকেও তো ভালোটাকে নেওয়ারও তো এখন মানুষ নেই আপু। আর যারা ভালো, অ্যাকচুয়ালি যারা ভালো দেখবে তারা অনেক চুপ, তারা বেশি কথা বলেন, কারণ তারা বলতে ওই এখন বাক স্বাধীনতা আসছে বলে আমিও হয়তো দুটা কথা বলে ফেলছি, এটা জানি এটা দেশের প্রেক্ষিতেই যে বলে ফেলছি বলতে, আমি ফেসবুকে ঢালাওভাবে অনেক কিছু লিখেছি, বা আমরা সবাই লিখেছি। আমাদের একটা মুক্ত শিল্পী সমাজ সংগঠন দেখলাম, আমাদের মহিন ভাইয়েরা সবাই সুন্দর করে একটা ফর্ম করেছে। সেখানে কি দাবি করছে? আমরা দাবি করছি যে আমরা যে শিল্পী, এই শিল্পীর একটা মর্যাদা হোক, শিল্পী এটাই একটা প্রফেশন হোক। আমি একজন শিল্পী হওয়ার পরে আমাকে চাকরি করতে হবে। সত্যি তাই, সেটাকে এখনো প্রফেশন হিসেবে কেউ নিচ্ছেই না। জিজ্ঞেস করে গান করো, তুমি আর কি করো, কেন আমি গান করি, এটাকে আমি মিউজিকে পড়াশোনা করলাম, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, তো এটাই তো আমার ডিগ্রি, এর থেকে আর বসে কি করবো? আমি পিএইচডি করবো, আমি এর থেকে বড় বড় ডিগ্রি নিব, তবুও কি হচ্ছে না? গান করো, পাশাপাশি কি করো, এই যে একটা বিষয়। সত্যি শিল্পীদেরকে এখনো আসলে সেভাবে দেখা হয় না, মূল্যায়ন করা হচ্ছে না। আচ্ছা, এখন যে শিল্পীরা আন্দোলন করছে বা লেখালেখি করছে নিজের জায়গা থেকে, আসলে শিল্পীদের চাওয়াটা কোথায়? বা প্রত্যেকটা শিল্পী, সব শিল্পীরা কি একসাথে আছে কিনা, এবং তারা কি তাদেরকে একটাই চাওয়া কিনা? না, এটা যদি হতো আপু, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। এই যে একত্বতা, যেটা আমরা বলি, এই ঐক্য বিষয়টা এখনো নেই শিল্পীদের মধ্যেই তো নেই, কারণ আমরা সবাই কোথাও না কোথাও আমরা ডিভাইডেড হয়ে আছি। এখানে কিভাবে তুমি একত্বতা চিন্তা করো? হ্যাঁ, আমরা ট্রাই করছি যে সবাইকে একসাথে করে কিছু করার চেষ্টা। হ্যাঁ, এখানে সিনিয়র একটা গ্রুপ আছে, মিডল একটা গ্রুপ আছে, জুনিয়র একটা গ্রুপ আছে, এখানেই তো আমাদের সামঞ্জস্যতা আসছে না। সেখানে আমরা কিভাবে আমরা বড়দেরটা নিতেই চাচ্ছি না। আচ্ছা আপু, কি মনে হয় ঠিক কোন জায়গাটাতে এই বিষয়গুলো পৌঁছলে সমাধান হতে পারে, বা এই যে শিল্পীদেরকে একটা যে যোগ্যতা অনুযায়ী মাপা অথবা একজন শিল্পীকে মূল্যায়ন করার যে বিষয়টা, এটা কোন জায়গাটাতে উপস্থাপন করলে এটার ভালো একটা সমাধান পাওয়া যাবে? সেটাও তো আমরা খুব কনফিউজড, কারণ পাওয়ার তো ছিল এতদিন, আমরা যেভাবে বা যে সমাজ ব্যবস্থায় রাজনৈতিক বা দেশের সার্বিক যে পরিস্থিতিতে ছিলাম, এতদিন কেন হয়নি সেই জায়গাটা? চাওয়ার তো জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার করেছে খারাপভাবে কিছু গুটি সংখ্যক মানুষ, তারা তাদের স্বার্থ কিন্তু ঠিকই উদ্ধার করে নিয়েছে, কিন্তু বাকি সবার স্বার্থটা দেখে সবাই। তো এটা নিয়ে কে কথা বলবে, কোথায় যাবে? সেই জায়গাটাই তো এখন নাই। আর এখন দেশের যে অবস্থা, আমার মনে হয় না যে এখন অনেক কিছু করা সম্ভব। একটা স্টেবিলিটি আসলে কবে আসবে সেটাও আমরা জানি না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা আমার ব্যক্তিগত দেখার জায়গা থেকে আমি বলছি। সবাই অনেকেই বলছিল যে গত 15 বছর, গত 20 বছরে কাজ অনেক ছিল, যেটা আগে ছিল না। শিল্পীদের কিন্তু কাজের ধারাবাহিকতা অনেক ছিল, দেশে অনেক শো হয়েছে, অনেক টিভি চ্যানেল হয়েছে, এবং ইউটিউবের মাধ্যমে হোক বা সোশ্যাল সাইটের মাধ্যমে হোক, শিল্পীরা তাদের নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে পেরেছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে অনেকেই চিন্তা করছে যে কাজের এই যে পরিধি বেড়েছিল, সেটা আবার কমে আসতে পারে বা শিল্পী আবার কমে যেতে পারে। এটাতে আপনি কতটুকু একমত? দলীয় ব্যাপার স্যাপার যাদের মধ্যে চলে আসে, তারা এই ধরনের কথা বলবে যে এতদিন এটা ছিল, এখন কি হবে? আমি তো এই কথা বলছি না, আমার মুখ থেকে তুমি এই কথাটা শুনবা না যে এখন কি হবে। আমার এতদিনেও যা ছিল, আমার যদি ভালো কিছু রিজিকে লেখা থাকে, আমার অনেক ভালো কিছু হবে, না লেখা থাকলে এর পরেও হবে না। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, যারা অনেক বেশি প্রফিটেবল হয়েছে, বেনিফিটেড হয়েছে, তারা অবশ্যই কোনো না কোনো একটা শেল্টার পেয়েছে। সরাসরি বলছি, শেল্টার না পেলে আপু এখানে সম্ভব না।
কাজ করা সম্ভব না, সবকিছু অনেক বেশি পরিবর্তিত, অনেক বেশি। তো সেখান থেকে তো তার আফসোস করবেই যে এখন অনেক কিছু নেই। এটা সত্যি খুব কষ্টের বিষয় যে দেশে এত বছর হয়ে গেল স্বাধীন হওয়ার পরেও শিল্পী যারা সৃজনশীলতার সাথে আছে তাদের কোনো জায়গা হয়নি, তাদের প্রফেশন, এই শিল্পী জায়গাটাও যে একটা প্রফেশন হতে পারে সেই জায়গাটা হয়নি। ইনক্লুড করি সেই জায়গাগুলো ছিল কিন্তু এটাকে সঠিক ব্যবহার করা হয় নাই। যেমন শিল্পকলা একাডেমি কেন আছে? শিল্পীদের উন্নয়নের জন্যই তো। সত্যি সেখানকার যে সিন্ডিকেট এখন মানুষ জানছে, আমরা তো আগে থেকেই জানি, এই মেইনটেইন করতে পারছে না দেখেই যারা গুণী শিল্পী আছে বা যারা সত্যি কাজ জানে বুঝে করতে পারে তারা পিছিয়ে আছে। যেহেতু কথা বলছি আপা, আমি আরেকটা কথা বলি, অনেক দুঃখ আছে তার মধ্যে একটা, তুমি মানে বলতে বাধ্য হবা যে এই বিষয়গুলো কেমন। এই যে জাস্ট গত রোজার ঈদে, হ্যাঁ বেশি দিন তো হয়নি, গত রোজার ঈদে আমি নাম কারোই মেনশন করছি না, আমি শুধু একটা সুন্দর করে তোমাকে বোঝাচ্ছি বা দর্শক যারা শুনছেন তাদেরকে আমি বোঝাতে চাইছি যে আমার একটা প্লেব্যাক হলো, আমি একটা সিনেমাতে গান গাইলাম, সেই সিনেমাটা রিলিজড হয়েছে, সিনেপ্লেক্সে চলেছে, তুমি বোঝো তাইলে আচ্ছা একটা বড় একটা আমার জন্য অপরচুনিটি ছিল, একজন শিল্পীর জন্য সবথেকে বড় একটা জায়গা। এটাই চাই যে আমি একটা প্লেব্যাক করব, এই সেই তা আমার একটা স্বপ্ন পূরণের একটা পথ, আমি গানটা গেয়ে ফেললাম এবং আমি পেমেন্টও পেলাম, আমার প্রজেক্ট সবকিছু ডান, আমার ফাইনাল ভয়েস দেওয়া শেষ, ডেমো দিলাম, তারপরে ফাইনাল দিলাম, সব কারেকশন হলো, গানটার ফাইনাল আউটপুটও আমি পেলাম। আমি শুধু শুনছি আহা এত সুন্দর একটা গান, যখন নায়িকার ভয়েসে যাবে মানে আমি দেখবো সিনেমা হলে আমার গানটা বাজছে, স্বপ্নের মতো। এটা 15 থেকে 20 দিনের একটা কাহিনী। এর মধ্যে সেই জায়গার যিনি বড় মাথা, তার তরফ থেকে নির্দেশনা আসলো হুট করে, হ্যাঁ আর্টিস্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমার যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন উনি বললেন যে না না না, আমার সুর করা আমার এই গানটা এটা তুবার কণ্ঠের জন্যই বানানো, এইভাবে কনসেপচুয়ালি গান, একটা আর্টিস্ট গান তো এভাবেই তৈরি হয় তাই না, এটা পারফেক্ট আছে, আমি তো এটাকে অন্য কাউকে দিয়ে। উনি বললেন কি যে তাহলে ডিরেক্টরও চেঞ্জ হয়ে যাবে, মিউজিক ডিরেক্টরও চেঞ্জ হবে, কারণ আর্টিস্ট চেঞ্জ হবে। তখন আমি তাকে দাদা বলি, তো দাদা একটা কাজ করলেন যে ঠিক আছে আপনি পাঠান, স্যারকে বললেন যে স্যার আপনি তাহলে কাকে দিয়ে গাওয়াইতে চাচ্ছেন একটু পাঠান, আমি একটু দেখি আসলে, কারণ তার তো ওটা জব তাই না। তো সেই আর্টিস্ট আসার পরে আমার গানটা শোনার পরে উনি অনেক নাম করাই একজন মানুষ আসলে। আচ্ছা, ওই আর্টিস্ট আমার গানটা শুনলেন, উনি বললেন কি দাদা এই গানটা তো আমার শিখতে একটু 10-12 দিন সময় লাগবে, এটা খুব কঠিন একটা গান, আমাকে আয়ত্ত করতে সময় লাগবে। আয়ত্ত করারও সময় দিল, গানটা যখন গাইতে বলা হলো উনি ওই রেন্ডিশনটা দিতে পারেননি, দ্যাটস ওয়াই গানটাই চেঞ্জ করে ফেলা হলো জানো। আচ্ছা, এটা আসলে খুব দুঃখজনক, গানটাই চেঞ্জ করে দেওয়া হলো, একটা জায়গা তৈরি হয়েছে, গানের সুর বদলায় দেওয়া হলো, কথা বুঝো, সুর চেঞ্জ করে গানটাকে রেখে এইটা গানটা গেল, আমি তো ওখানে আউট। আমার কষ্টটা আমি কাকে বলবো তখন? এটাকে আমি ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি করব? আমি তো ওই মানের মানুষ না, আমি তো নীরব, এবং আমার একটা আত্মসম্মান বোধের জায়গা আছে, আর আমি শিল্পী, এটা আমাকে দিন শেষে মাথায় রাখতে হবে। একদিনের ঘটনা আমার সারা জীবনের মানে মূল্যায়ন হতে পারে না। আসলে একজন শিল্পী একদিনে হয় না, একজন শিল্পীকে ছোটবেলা থেকে সাধনা করে আসতে হয়, তার মধ্যে আল্লাহর প্রদত্ত কিছু গিফটও থাকতে হয়, সবকিছু মিলিয়ে একজন শিল্পী। তবে কি মনে হচ্ছে সমাজের এই যে একটা পরিবর্তন এসছে, এখন শিল্পীরা কিন্তু খুব ভালো ভালো কাজ করছে, এই যে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে যে পরিচয় করিয়ে দিতে পারছে, তুলে ধরতে পারছে, তার গানগুলোকে নিয়ে দর্শকদের মাঝে আসতে পারছে, এই বিষয়টাকে আপনার কাছে কেমন লাগে? যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমাদের তো এটাকে ইউজ করতেই হবে। আমি তো অনেক পজিটিভলি দেখি, না হলে তো আমি এত মানুষের সাথে যে কানেক্টেড, এটাও তো অনেক ভালো একটা বিষয়। আমি নিজেও কানেক্টেড, আমারও একটা ফ্যান পেজ আছে, আমিও চালাই, আমি ফেসবুকটা আমার আছে, একটা অফিসিয়াল আমার পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। সো এটা ভালো, কারণ কি সবাই তো সরাসরি একটা চ্যানেলে গিয়ে গান গাইতে পারছে না বা সেই সুযোগটা নেই। আর একটা চ্যানেল বা একটা ইন্ডাস্ট্রি ওই যে ওই গ্রামে বা ওই দূরের একটা প্রতিভাবান কাউকে কিভাবে জানবে, তুলে নিয়ে আসতে পারছে না, তুলে নিয়ে আসা। আমরা কিন্তু অনেক কষ্টে আসছি, তো এই যে রুরাল জায়গা থেকে বা সারা বিশ্বব্যাপী তো বিষয়টা, সেই যে প্রতিভা তুলে আসা বা কেউ নিজের যোগ্যতায় ভালো ভালো কাজ কিন্তু করছে না তা না, এটাকে আমি অনেক সাধুবাদ জানাই।
এবং তবে ব্যক্তিগতভাবে আপনি কিছু কিছু সাইট পছন্দ করেন না, তবে সোশ্যাল সাইটের প্রত্যেকটা অংশই কিন্তু এখন মার্কেটিং এর কাজে ব্যবহার করা হচ্ছে। একজন শিল্পী তার গানগুলোকে মার্কেটিং করছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এবং দর্শকদের কাছে পৌঁছতে হচ্ছে, কারণ এখন জেনারেশনটা এমন হয়ে গেছে এটা মানুষ চাইছে কে যে কখন কোন সোশ্যাল সাইটটা ব্যবহার করছে বোঝা মুশকিল। তাই একজন শিল্পী প্রতিনিয়ত চায় তার গানগুলোকে প্রচার করতে। আমরা তো একটু সিরিয়াস কনভারসেশনে ছিলাম, এখন যদি একটু আসি যে একটা আসলে দুঃখের একটা জায়গা থাকে, কারণ একজন শিল্পীর সবথেকে বড় জায়গা আমি সিনেমাতে কাজ করব। তো একটা সিনেমার কাজের বিষয় তো আমরা জানলাম, কিন্তু ভবিষ্যতে এই ধরনের আরো কোনো কাজ আসছে কিনা আমরা কিন্তু অধীর আগ্রহী হয়ে বসে আছি। তুবা আপুর কণ্ঠে সিনেমার গান শুনবো, ইটস আ ভেরি বিগ ডিল ফর আস। তো একদম জানতে চাচ্ছি যে এরকম আসলে এই জায়গাটাও তো খুব একটা টাফ জায়গা, কারণ আমি এটা কেন একটু বলি, কারণ এই জায়গাটাও খুবই সীমাবদ্ধ একটা জায়গা, তাই না? মানে বাংলাদেশে সিনেমা হচ্ছে কয়টা বা ওই ধরনের জায়গার সিনেমা হচ্ছে কয়টা, সেই জায়গার জন্য একটা লিস্ট একটা ইয়া আছে আপু, যেটা চার্ট করা আছে। সো সেখানে ইচ্ছা করলে আমি একজন প্লেব্যাক সিঙ্গার হতে পারবো, যদিও আমি সেই জায়গার জন্য একদম পারফেক্ট হই, তবুও আমার সেই জায়গায় যাওয়ার একটা প্রতিবন্ধকতা থাকে। তো আমি এগুলোকে একদমই মাথায় নিচ্ছি না। আমার যেটা চিন্তা যে আমি আমার কথাটাই বলি যে আমি যেহেতু সঙ্গীতের মধ্যে আছি, সঙ্গীতটাকে সাধনা করছি, পড়াশোনা করছি, একটা গান গাইছি আমি অজান্তে না, আমি জেনেই গাইছি। হ্যাঁ, তো সঙ্গীতটা আমার বুকে, আমার শরীরে, আমার অন্তরে, মনে প্রাণে ধারণকৃত। আমি গানটা গাইতে থাকবো, যদি কখনো সুযোগ আসে সেই সুযোগটা আমার কাছে আসবে এবং আমি ওটাকে ব্যবহার করব। তবে এটা কিন্তু সত্যি, গান যদি আপনি মনে ধারণ না করেন সেটা গলা থেকে সুর হয়ে বের হয়তো হবে, কিন্তু সেই মায়াটা থাকবে না, সেই ভালোবাসাটা থাকবে না। তো অনেক গল্প করছি, অনেক গল্পের মাঝেও তুবাপুর কণ্ঠে যদি একটু গান না শুনি তাহলে তো হয় না। তো একটু দুটো লাইন যদি আমাদেরকে শোনানো যায়, যে কোনো। অবশ্যই। তুমি কি গান শুনতে চাও? আমি তো নজরুল সঙ্গীতের ফ্যান, আপনার কণ্ঠে অনেক শুনেছি, ভালো লেগেছে আমার কাছে, শুনবো একটু দুটো লাইন। ঠিক আছে, অবশ্যই। যে কোনো। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা, এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি তো মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে। বাহ, দারুণ। আমি তো ভেবেছিলাম আরো একটু শুনবো। আপনাকে আমরা নজরুলে পেয়েছি, সুফিয়ানায় পেয়েছি, মেলোডিয়াস গানে পেয়েছি, চটুল গানেও পেয়েছি। তো এই যে গান গাইতে গেলে কিন্তু ভালো একটা প্র্যাকটিস করতে হয়। চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন, গানের প্র্যাকটিসটা কখন হয়? প্রতিদিন সকালে উঠে আমি চেষ্টা করি কম হলেও আধা ঘন্টা একটা স্ট্যান্ডিং প্র্যাকটিস করা বা একটু তো রেয়াজ করতে হয়। আর যেহেতু মিউজিকে আমার পড়াশোনা, সো আমাকে সব সময় গানের মধ্যেই থাকতে হচ্ছে। এটা গানের মধ্যে না, এটা আমাকে, যেহেতু আমি নজরুল, আর নজরুল এমন একটা বিষয় যেখানে আমি ক্লাসিক্যাল মিউজিক আমার তো মাইনর ছিল, আমি রবীন্দ্র ক্লাসিক্যাল দুটো ছিল এবং আমার নজরুল হচ্ছে আমার মেজর। সো আমাকে সব কিছুই করতে হচ্ছে। আর যেহেতু ক্লাসিক্যাল ছাড়া তো আসলে যে আমরা রাগ সঙ্গীত বা খেয়াল, এই ধরনের উচ্চ মার্গীয় সঙ্গীতের সাধনা ছাড়া সঙ্গীতটাকে তো এগিয়ে নেওয়া সম্ভব না। যখনই সময় পাওয়া হয় তখনই সময় পাই। তো এটা হচ্ছে আমার প্রসিডিওর, আমি এটার বাইরে না, আমি সবসময় প্র্যাকটিসটা ভেতরে রাখি, এটা সবারই উচিত আসলে। আমার এখানে আরেকটা প্রশ্ন আসে যে নজরুলকে নিয়ে পড়াশোনা করছেন, বাংলাদেশে নজরুলকে ঘিরে প্রোগ্রাম কিন্তু খুব কম হয়, শুধুমাত্র প্রয়াণ দিবসে, জন্মবার্ষিকীতে, এই দুটো সময়ে আমরা নজরুল সঙ্গীত বেশি শুনি, বাকি সময়গুলোতে কিন্তু কম শুনি। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনার জায়গা থেকে আপনার নজরুল সঙ্গীতের উপর আপনি গুরুত্ব কতটুকু দেন? অবশ্যই আপনি গুরুত্ব দেন, সেটা তো বলাই বাহুল্য, কিন্তু সেই জায়গাটাকে আপনি কতটুকু এগিয়ে নিয়ে যাবেন বা এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছেন?
সেটা হচ্ছে সীমাবদ্ধতা এখানেই। কারণ আমরা বাংলাদেশিরা বা আমরা বাঙালি জাতি, আমরা নজরুলকে তো সেই সম্মানটা বোধহয় দিতে পারিনি, তাই না? এখনো তো পারছি না। সত্যি তাই। নজরুল যে একজন ইনস্টিটিউশন, এটা একটা নিজেই উনি একটা ইনস্টিটিউশন। নজরুলকে তো কোনো আসলে আমি যেটা মনে করি ওনার সীমাবদ্ধতার জায়গাটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিষয় নেই সঙ্গীতের বা সাহিত্যের যেটাতে উনি ওনার মেধাটাকে উনি কাজে লাগাননি। হ্যাঁ, তো আর নজরুলের অনেক গান, যেমন কমল দাশগুপ্তের কথা না বললেই না, ওনার যে কন্ট্রিবিউশন। তো নজরুল আসলে নিজেই একটা অনেক বড় একটা দুনিয়া, যেখানে আমাদের অনেক পদচারণার জায়গা আছে, কিন্তু আমরা সেই জায়গাগুলোতে যাই না। আমরা খুব গুটি একটা চেনা কিছু গান, চেনা কিছু কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি, খুবই অল্প সময় নজরুলের মূল্যায়নটা কোথায় হচ্ছে। আমাদের নতুন যে জেনারেশন আছে তাদেরও কিন্তু নজরুলের প্রতি আগ্রহটা কি কমে গেছে? আমাদের যে কোক স্টুডিও বা এই ধরনের প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ, দেখো নজরুলের গানগুলোকে কি সুন্দর করে ফিউশন করা হচ্ছে, বা একটা জায়গাতে এই জেনারেশনের কাছে তো পৌঁছে দিতে হবে, সেটা প্রয়াসটা দেখেছো? এটা নজরুল সঙ্গীতেই সম্ভব। আর আমি যেটা পড়াশোনা শেষ করেছি, যেহেতু আমি যতটুকু আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি, এই যে ভার্সেটাইল জিনিস তৈরি করা বা অনেক ইনোভেটিভ একটা কিছু ক্রিয়েট করতে নজরুলের গান দিয়েই সম্ভব। নজরুল এমনই কিছু ক্রিয়েট করে গেছেন। সো আমি নজরুলের একজন শিক্ষার্থী হিসাবে, সঙ্গীতের একজন মানুষ হিসাবে আমি চাইবো আমার মাধ্যমে আমি অবশ্যই নজরুলের গান, নজরুলের জীবন আদর্শ, এই জিনিসগুলোকে অবশ্যই আমি সামনে তুলে ধরবো। সেটা যে কোনোভাবেই হোক আমি চেষ্টা করবো। আসলে আরো অনেক গল্প করার ছিল, অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা পারছি না। তবে আরো একদিন গল্প হবে ইনশাল্লাহ। তো গল্প গানে আড্ডায় তো আমাদের সময় শেষ, যেতে হবে। যাবার আগে এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন, আপনার যারা স্টুডেন্টস আছেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদেরকে কি বলে যাবেন? প্রথমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তোমার সাথে বসেছি, এমনিতে আমার খুব ভালো লাগছে আজকে। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে একটা সঞ্চালনা করে এত অনুষ্ঠানটি এরকম এগিয়ে নেওয়ার জন্য। আর এটিএন বাংলার এই অনুষ্ঠানের সকল কলাকুশলী যারা আছেন পেছনে, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার দর্শকদেরকে সবসময় একটা কথা বলি যে আমি চেষ্টা করি ভালো কাজ করবার, আর আমি ভালো কিছু কাজ দেবারও চেষ্টা করি। আর সবার আগে আমরা ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করি। আমরা এই প্রেক্ষিতেই কথা বলছি, আমাদের জ্ঞানের জায়গা, আমাদের শেখার জায়গাটাকে আমরা একটু বাড়িয়ে তুলি। আমরা শিল্প সংস্কৃতিকে একটু ধারণ করি বেশি বেশি করে, কারণ এটা মানুষকে অনেক উন্নত করে। হ্যাঁ, সেখান থেকে সবাই ভালো ভালো গান শুনবেন। শুধু গান নয়, শিল্প সাহিত্যের যতগুলো জায়গা আছে সবাই একটু যেন চর্চার মধ্যে থাকি আমরা, তাহলে আমাদের মনের মধ্যে যে বিদ্বেষ, অহংকার, এত কিছু ঝামেলা, এগুলো অনেকটা দূরে চলে যাবে। এটা আমি সবাইকে সবসময় আহ্বানের মধ্যেই রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ তুবাপু, এত সুন্দর কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক গল্প হয়েছে, আরো অনেক গল্প বাকি ছিল, হবে ইনশাল্লাহ। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আয়োজন শেষ করবো গান শুনে। কোন গানটি থাকছে আমাদের জন্য আপনি চিন্তা করে ফেলুন। দর্শক, কত কথা বলার ছিল, কত না বলা গল্প হয়ে ওঠেনি। তবে আগামীতে আবারও আসবো চমৎকার একজন শিল্পীকে নিয়ে, অনেক গল্প করব, গান শুনবো। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া জাহান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য? আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে।